নিট আর মাত্র কিছুদিন পরেই। এই মুহূর্তে তোমাদের বহুজনের একটা ভুল হতে পারে। যেই ভুলটা আমারও হয়েছিল এবং মেক্সিমাম নিট স্টুডেন্টের হয়, যারা চান্স পাবার থাকে অথচ চান্স পায় না। এই ভিডিওটা সম্পূর্ণভাবে তাদের জন্য ডেডিকেটেড, যারা মক টেস্টে অলরেডি ভালো নাম্বার পাচ্ছ, ৫৫০ র উপরে পাচ্ছ, ৬০০ পাচ্ছ, ৬৫০ পাচ্ছ। এই কটা দিন এমন কি করতে পারো যার ফলে তোমার সিলেকশনটা একবারে যেন হয়ে যায়? এই ভিডিওটা তাদের জন্য যারা ৫০০, ৫৫০ পাচ্ছ বা তার নিচেও পাচ্ছ, তারাও দেখে ফলো করলেও কিছুটা হলেও কিন্তু মার্কস বাড়বে। সবথেকে ১ম পয়েন্ট করে আমি কিছু জিনিসের ব্যাখ্যা করব বা কিছু পয়েন্ট বলব খুব অল্প সময়। সেটা তোমরা যদি শোনো, I think তোমাদের বেটার হবে। কারণ আমরা সবাই জানি যে আমরা নিজে ভুল করে শেখার থেকে অপরের ভুল থেকে শেখাটা সবথেকে জরুরি। আমি একবারে নিট পাইনি। ১ বছর ড্রপ নিই, কঠোর পরিশ্রম করি। তারপরেও চান্স পাইনি। ঘুরে ফিরে দেখি যে বেশ কিছু ভুল আছে, যে কারণে চান্স পাইনি। ওই ভুলগুলো ২য় বছর যখন শুধরে নিই, তখন আমার কিন্তু সিলেকশন হয়। তো সেই ভুলগুলোই যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকে এবং সিলেকশন হয় না, ছোট কিছু সাইকোলজিক্যাল জিনিস, সেগুলো নিয়ে একটু বলব। সবথেকে ১ম যে জিনিসটা, সেটা হলো স্লিপ ওয়েল। খুব ভালো করে ঘুমাও। এই কটা দিন যদি মনে হয় যে একটু কম ঘুমিয়ে প্রচুর সিলেবাস কভার করে নিব, তাহলে কিন্তু শরীর অসুস্থতার দিকে যেতে পারে। শরীরে এনার্জি থাকবে না, মেন্টাল একটা প্রেশার পড়বে, মেন্টাল ফ্যাটিগ হতে পারে। সেই কারণে পড়াশোনা করো যতটা টাইম পাবে, কিন্তু ঘুমাও। মোটামুটি যদি আগে যদি ৫ থেকে ৬ ঘন্টা ঘুমাতে, এখন ০.৫ ঘন্টা ১ ঘন্টা একটুখানি বাড়াও। ৭ থেকে ৭.৫ ঘন্টা ঘুমাও। আমিও এই টাইমটায় যথেষ্ট পরিশ্রম করেছিলাম, কিন্তু ঘুম পেলেই সঙ্গে ঘুমিয়ে যেতাম বা একটু ডিউরেশন বেশিক্ষণ ঘুমাতাম, যতক্ষণ না মেন্টালি একটা ফ্যাটিগনেসটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুমাতাম। সুতরাং ১ম যে পয়েন্টটা সেটা হলো স্লিপ ওয়েল। সেকেন্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখছি YouTube এর ভিডিও বা সোশ্যাল মিডিয়া, এগুলোকে একটা নির্দিষ্ট সময় করে দাও। তোমার যখন ভালো লাগবে না একমাত্র তখনই দেখো। মানে সময় করে এমন নয় যে ৫টা বাজছে মানে আমাকে দেখতেই হবে, ৫টা থেকে ৬টা পর্যন্ত দেখবে এমন নয়। তোমার যতক্ষণ দেখতে ইচ্ছা যাবে তুমি দেখো, কিন্তু তুমি যখন টায়ার্ড হয়ে যাবে, তোমার যখন বোরিং লাগবে তখন দেখো। এটাকে চেষ্টা করো যতটা লিমিটেড করে দিতে পারবে। ১৫ মিনিট, ২০ মিনিট, ০.৫ ঘন্টা মেক্সিমাম এই টাইমটা পর্যন্তই দেখো। কারণ YouTube, সোশ্যাল মিডিয়া এগুলো সবসময় ডাইভার্ট করে দেবে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে। বিভিন্ন জন বিভিন্নভাবে তোমাকে প্ররোচনায় ফেলবে। তো সুতরাং কোনো কথা শোনার দরকার নেই। এই মুহূর্তে তোমাকে যার উপর বিশ্বাস আছে তার কথাই শোনো। আমার উপর যাদের বিশ্বাস আছে তারা আমার কথাগুলোই শোনো এবং একটুখানি কমিয়ে দাও জিনিসপত্রগুলো। এই সময় বেশি ভিডিও দেখো না। এই সময় নিট নিয়ে বেশি ভিডিও দেওয়াটাও ক্রিয়েটরদের উচিতও নয়। আর যারা কনজিউম করে তাদেরও উচিত নয়। সুতরাং একটুখানি তুলনামূলকভাবে নিট থেকে একটুখানি কমে যাও। নিট পর্যন্ত। তারপরে তো প্রচুর পাবে সময়। YouTube, সোশ্যাল মিডিয়া করার এত সময় পাবে যে বসে ভাববে যে এগুলোই করে মানে বোরিং লেগে যাচ্ছে। থার্ডলি যে জিনিসটা সেটা হচ্ছে এই সময়ে যদি কোনোদিন লোনলিনেস লাগে, কখনো ডিমোটিভেটেড লাগে, তোমার ফ্যামিলিতে যারা তোমাকে পজিটিভ ভাইবস দেয় তাদের সঙ্গে কথা বলো। যারা বন্ধু আছে তোমার সঙ্গে প্রিপারেশন করছে, যদি পজিটিভ ভাইবস দেয় তাদের সঙ্গে কথা বলো। কোনো নেগেটিভ ভাইবস দেয়, যার কথা শুনলে তোমার খারাপ লাগে, যার কথা শুনলে তুমি ডিমোটিভেট হয়ে যাও, ফ্যামিলি মেম্বার হোক, রিলেটিভস হোক, ফ্রেন্ডস হোক, কারো সঙ্গে দেখাও করবে না, কথাও বলবে না, কোনো কথা শুনবেও না। আমাদের কিন্তু সবসময় ইচ্ছা যায় যে আমরা কিছু শুনি, কি বলছে ও, নেগেটিভ বলুক, পজিটিভ বলুক শুনি। একদম এই কটা দিন একদম শুনবে না। নিজেকে একদম পজিটিভ মাইন্ডেড রাখো, নিজেকে একদম ফুললি ভেবে রাখো যে আমার সিলেকশন হবেই। আমি এই মানুষগুলোর থেকে যদি ১৫ দিন দূরে থাকি কোনো সমস্যা নেই। একটা বিখ্যাত আইপিএস অফিসার সাফিন বলেছিল না? যে আমি একটা বন্ধুর বিয়েতে ডেকেছিল যাইনি। সেই বন্ধু তখন রাগ করলেও এখন আইপিএস হয়ে যাওয়ার পর সে নিজে থেকে ডাকছে যে, "আয় না রে, আমার ফ্যামিলিতে ডাকছে তোকে।" তো এই জিনিসটা কিন্তু তোমার সঙ্গে ঘটতে পারে। নিট ক্র্যাক করো। একটা বড় ধরনের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করো। দেখবে বহু মানুষের ভালোবাসা কিন্তু বাড়বে যদি ভবিষ্যতে তুমি ডাক্তার হয়ে উঠতে পারো। ৪ নম্বর যেই পয়েন্টটা আমার কাছে সবথেকে মেইন মনে হয়, সেটা হচ্ছে যে এই মুহূর্তে একটুখানি হেলদি খাও। যারা একটুখানি মুখরোচক খাও, বিরিয়ানি খাও বা খুব চিকেন খাও, বাঙালি তো চিকেন, মাছ এগুলো তোই খাই। তো জেনারেলি একটুখানি হেলদি খাবার দিকে চেষ্টা করো। সকালবেলার দিকে উঠে ড্রাই ফ্রুটস খাওয়ার চেষ্টা করো। একটু ফ্রুটের পরিমাণটা বাড়াও যাতে নিউট্রিশন ঠিকঠাক আসে। আর সবথেকে মেইন জিনিস এখন গরম, যাতে ডিহাইড্রেটেড না হয়ে যাও। খুব ভালো পরিমাণে বা বেশি পরিমাণে জল কিন্তু পান করো। কারণ ডিহাইড্রেটেড হয়ে গেলে ব্রেইন কিন্তু কাজ করবে না। তোমরা সায়েন্সের স্টুডেন্ট সবকিছুই জানো। এখানে বোঝানোর সময় নয়। সুতরাং যথেষ্ট পরিমাণে কিন্তু জল বা পানি কিন্তু খাও। এটা হচ্ছে আমার ৫ নম্বর পয়েন্ট। ৬ নম্বর পয়েন্ট আসি এবার এক্সাম রিলেটেড। যারা এই মুহূর্তে ফুল মক টেস্ট দিচ্ছ, যাদের খুব ভালো মার্কস আসছে ৫৫০ থেকে ৬০০, ৬৫০, ৭০০ যতই আসুক না কেন, আমি তোমাদেরকে বলব যে এক্সামের ৭ দিন আগে, অর্থাৎ তোমাদের ৪ তারিখে এক্সাম, মোটামুটি ৭ দিন আগে মানে ওই ২৬ তারিখ, ২৭ তারিখ পড়ছে। এরপরে আর কোনো মক টেস্ট দিও না। বহু কোচিং ইনস্টিটিউট মক টেস্ট রাখে আমি জানি। আ আমি নিজেও এলএন এ যখন ১ম বছরে পরীক্ষা দিয়েছিলাম, ৩ দিন আগে পরীক্ষা দিয়ে গিয়ে নিট দিয়েছিলাম। যা স্কোর মক টেস্টে পেয়েছিলাম, লাগভাগ সেরকমই স্কোর নিটে পেয়েছিলাম। তো এই টাইমটা আমি মক টেস্ট কেন দিতে মানা করছি? কারণ এই ৭ টা দিন তুমি যদি খুব ভালো করে রিভিশন করে নিতে পারো, তোমার মক টেস্টে যতই মার্কস থাকুক ওই রিভিশনের দৌলতে তুমি কিন্তু নিটে ১৫ থেকে ২০ নাম্বার ইজিলি বাড়াতে পারো। ১৫ থেকে ২০ নাম্বার ইজিলি বাড়াতে পারো। মেক্সিমাম ৩০-৪০ ও যেতে পারে।
আমি যখন আমার 2nd বছরে ড্রপ নিই, আমি পেয়েছিলাম 596। আমি যখন লাস্ট মক টেস্ট দিই 7 দিন আগেই দিয়েছিলাম। একজন ইউটিউবারের কথা শুনেই দিয়েছিলাম এবং খুব বেনিফিট হয়েছিল আমার। তো আমি যখন লাস্ট মক টেস্ট দিই আমি পেয়েছিলাম 578। 578 থেকে আমার নিটে কত গিয়ে মার্কস দাঁড়িয়েছিল 596। বহুদিন টেস্ট দিইনি। তারপরে টেস্ট দিতে শুরু করি 578 পেয়েছিলাম 578। সেখান থেকে 596 যাই ফুল রিভিশন করে দেওয়ার ফলে। সুতরাং এই 7 টা দিন শুধু রিভিশন করো। কিভাবে রিভিশন করবে? এবার সেই স্ট্র্যাটেজিতে আসি। বায়োলজি। এই কটা দিন মক টেস্ট দাও, যা করবে রিভিশন করবে, যা ইচ্ছা করো। কিন্তু এই 7 দিনের মধ্যে লাস্টের ৩ টে দিন বা ৪ টে দিন শুধুমাত্র বায়োলজি এনসিইআরটির উপর ফোকাস করো। তাহলে কি ওই সময় ফিজিক্স কেমিস্ট্রি পড়বো না? না। ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা যদি ঘুমাও, আরো ধরে নিচ্ছি কিছু টাইম নষ্ট যাবে। মোটামুটি ১৩ থেকে ১৪ ঘন্টা তুমি যদি পড়াশোনা করো, এর মধ্যে মিনিমাম ১০ ঘন্টা বায়োলজি এনসিইআরটিতে দাও। ৩০ ঘন্টায় কিন্তু বায়োলজি শেষ করা যায়। কারণ ৩০ ঘন্টায় ৩০ টা চ্যাপ্টার তুমি আরামসে শেষ করতে পারবে। আর কিছু চ্যাপ্টার তো এমনিই ছোট, ওগুলো ওই টাইমে চলে আসবে। সুতরাং এনসিইআরটিটা যদি তখন শেষ করতে পারবো না মনে হয়, তাহলে এই কটা দিন যে বাকি আছে, কথার জন্য বলছি আজকে ধরো ২১ তারিখ, ২২ তারিখ, ২৩ তারিখ, এই টাইমগুলোর মধ্যে এনসিইআরটিটাকে একবার কভার করো বায়োলজির। কারণ বায়োলজির এনসিইআরটি পড়ে গিয়ে যে কি বেনিফিট তোমার এক্সামে পাবে তুমি, সেটা এক্সাম দিয়ে এসে আমাকে তখন তুমি থ্যাঙ্কস বলবে। কারণ যত তাড়াতাড়ি আমাদের শর্ট মেমোরিতে মনে থাকবে, তত সহজে একদম অ্যাকিউরেট অ্যান্সার আমরা করতে পারি। সুতরাং খুব ভালো করে মনোযোগ দিয়ে এনসিইআরটি বায়োলজিটা অবশ্যই রিভিশন করে যাবে এবং ফুল যতগুলো চ্যাপ্টার্স তোমার পড়া আছে সব, খুব ভালো থাক, খারাপ থাক, মিডিয়াম থাক, যাই থাক, পুরো বায়োলজি 11, বায়োলজি 12 দুটো বইকেই ফুললি কভার করে কিন্তু যাবে। কারণ কতটা বেনিফিট দিবে সেটা এক্সামে গিয়ে বুঝতে পারবে। আর এক্সামের পরে এসে আমাকে বলবে যে, "দাদা তুমি বলেছিলে যে এনসিইআরটি রিভিশন করে যাও।" এনসিইআরটি গিয়েছিলাম এবং ফুল অ্যান্সার করে আসতে পেরেছি। সুতরাং রিভিশন বায়োলজির বলে দিলাম। এবার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি। এই সময় ফিজিক্সের এই যে কটা দিন বাকি আছে, এই সময় তোমার যেগুলো ডাউট আছে সেইগুলোর উপর কিছু লেকচার দেখে নাও। যেগুলো তুমি এতদিন পর্যন্ত এক্সাম দিয়ে আসছো, কিছু ভুল তো নিশ্চয়ই পাচ্ছ। সেগুলোর উপর লেকচার দেখে নাও। আমি যেমন এই সময়তে লাস্টের দিকে আলাক পান্ডে স্যারের অনেকগুলো লেকচার দেখেছিলাম। কেন বহুদিন আগে ইউনিট ডাইমেনশন এই রিলেটেড ভিডিও আমার দেখা হয়নি এবং কিছু কনফিউশন ছিল। তো আলাক পান্ডে স্যারের ভিডিও দেখে আমি কিন্তু নিট পরীক্ষা দিতে যাই। সুতরাং এই সময় তোমাদের যদি কোনো একটা ফেভারিট টিচার থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যাই থাক না কেন, সেখানে তোমার যে ফিজিক্সের যে ডাউটগুলো আছে সেগুলো একটুখানি লেকচারগুলো অল্প করে দেখে নাও। আর ৭ দিন পর থেকে কোনো লেকচার দেখবে না। ৭ দিন পর থেকে তোমার যা এতদিন পর্যন্ত নোটস আছে, যা ফর্মুলা আছে, যা এক্সামে ভুল করেছো, সেই কোয়েশ্চেন পেপার নিয়ে বসে সেগুলোকে রিভিশন করো। কেমিস্ট্রিতে ফিজিক্যালের জন্য সেম। অর্গানিক আর ইনঅর্গানিক। অর্গানিকের জন্য সম্পূর্ণভাবে নেম রিঅ্যাকশন থেকে জিওসি থেকে শুরু করে সবকিছু একবার রিভিশন করো। ওই লাস্ট ৭ দিনের মধ্যে কিন্তু রাখতে হবে। অর্থাৎ প্রথম ৪ দিন ফিজিক্স, কেমিস্ট্রি রিভিশন করো, লাস্টের ৩ দিন বায়োলজি রিভিশন করো। লাস্টের ৭ দিনের মধ্যে আবারও বলে দিলাম। আর লাস্টের ৩ দিন যখন বায়োলজি পড়বে তখন কিছু সময় ফিজিক্স, কেমিস্ট্রিতে রিভিশনের জন্যও দিতে পারো। ইনঅর্গানিক কি করবে? ইনঅর্গানিকের সম্পূর্ণভাবে যত রিঅ্যাকশন আছে, সমস্ত রিঅ্যাকশন এখন থেকে ঠোঁটস্থ করতে লাগো। ১০ থেকে ১২ দিনে আশা করি সবকিছু ঠোঁটস্থ হয়ে যাবে। দিনে মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা দাও, ইনঅর্গানিক কেমিস্ট্রি সমস্ত মুখস্থ হয়ে যাবে অ্যাজ লাইক অর্গানিক। আর কিছু কনসেপ্ট ইনঅর্গানিকের যা আছে সেগুলোকে কিন্তু বুঝে নেবার চেষ্টা করো। এটা গেল রিভিশন সম্পর্কে ৬ নম্বর পয়েন্ট। এবার আসি ৭ নম্বর পয়েন্টে। ৭ নম্বর পয়েন্ট আসছে সম্পূর্ণভাবে এক্সামের আগে কি করবে? দেখো তোমাদের এক্সাম সেন্টার কিছুদিন পরেই হয়তো অ্যাডমিট কার্ড যখন আসবে পেয়ে যাবে। যদি তোমার বাড়ি থেকে এক্সাম সেন্টার অনেকটা দূরে হয়, আমি সাজেস্ট করব যে তোমার এক্সাম সেন্টার আশেপাশে যদি কোনো রিলেটিভের বাড়ি থাকে সেখানে গিয়ে থাকো, অথবা একটা দিনের জন্য একটু হোটেল ভাড়া নিয়ে নিও। তোমার দাদা, বাবা যেই যাক না কেন তোমার সঙ্গে এক্সাম দিতে, মা যেই যাক না কেন, তাদেরকে নিয়ে গিয়ে হোটেল স্টে করো। কারণ বহু স্টুডেন্টের এরকম দেখেছি যে অনেক দূরে সেন্টার পড়ার কারণে যেতে গিয়ে গাড়ি জ্যামের কারণে বিভিন্নভাবে মাথা বা মেন্টালি ব্রেকডাউন হয়ে যায়। হয়তো গিয়ে পৌঁছে গেছে, কিন্তু ওই যে রাস্তাতে অ্যাংজাইটিটা তৈরি হয়েছিল ওটা এক্সামে গিয়ে কোথাও না কোথাও ইফেক্ট ফেলে দিয়েছে। ঠিক সেম জিনিসটা আমার ১ম বছরে যখন নিটে কোচিং নিই হয়। আমি কোটাতে কোচিং নিচ্ছি, আমার সেন্টার পড়েছে জয়পুর। ভোরের বেলায় গাড়ি করে আমি জয়পুর যাচ্ছি প্রায় ৫-৬ ঘন্টা জার্নি করে। তো ওই জার্নিটাও একটা হেক্টিক ছিল আমার জন্য, অতটা দূরে জার্নি করা। সেই সঙ্গে ওই যে রাস্তায় যাচ্ছি পৌঁছাতে পারবো কি পারবো না, কি হবে না হবে, একটা অ্যাংজাইটি লেভেল এক্সামে কিন্তু আমার প্রভাব ফেলেছিল। 2nd বছর আমার যখন সেন্টার পড়ে, আমার বাড়ি আরামবাগ, পড়েছিল দুর্গাপুরে সেন্টার। আমি গিয়ে আগে বর্ধমানে ছিলাম। তারপর বর্ধমান থেকে সকালবেলা দুর্গাপুর গিয়েছিলাম। ১ ঘন্টার মতো ডিসট্যান্স ছিল। ১ ঘন্টা বা ঘন্টা ১.৫ এর মতো ডিসট্যান্স ছিল। সুতরাং তোমরাও কিন্তু এক্সাম সেন্টারটাকে যদি দূরে থাকে বা যদি বাড়ি থেকে যেতে একটু টাইম লাগে, আগে থেকে কোনো রিলেটিভের বাড়ি কাছাকাছি যদি হয়, বা একটা রুম ভাড়া অবশ্যই নিয়ে নিও। কেন ওটা আস এ সাইকোলজিক্যালি আছে না কথা? সাইকোলজিক্যালি একটু অনেকটা রিলিফ পাবে। এটা গেল ৭ নম্বর পয়েন্ট। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে যে এক্সামের আগের দিনে মেক্সিমাম স্টুডেন্টের এটা ভুল হয় যে এক্সামের আগের দিন পর্যন্ত আমার যদি রিভিশন কমপ্লিট না হয়, করেই যাই। ঘুমটা ওখানে কিন্তু নষ্ট হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে এক্সামের আগের দিনে ৯টা, ১০টা, ১১টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার।
রুটিন যাই থাক না কেন কোনো সমস্যা নেই। চেষ্টা করব ঘুমানোর, ঘুম আসবে না, লেট হতে পারে। আমারও একই জিনিস হয়েছিল। ঘুম আসেই না ৯ টার সময় না ১০ টার সময় ঘুমাতে শুরু করেছি। ১ টা ২ টোর সময় হয়তো ঘুম এসেছে। টাইম তো জানি না। তারপরে আবার ৫ টা ৬ টার সময় আবার ঘুম ভেঙে গিয়েছে। তো এটা তোমাদের সঙ্গেও হয়তো অনেকের হবে। তাই ২-৩ দিন আগে থেকে যদি পারো একটুখানি ঘুমের রেঞ্জটাকে বাড়িয়ে নাও। অর্থাৎ রাত্রি ১১ টার দিকে ঘুমিয়ে যাও। সকালবেলা ৬ টা ৭ টার দিকে উঠে তারপরে পড়াশোনা স্টার্ট করো। আর এক্সামের সময় ওই ৬ টা ৭ টার সময় উঠে রিভিশন কিছু করে তারপরে এক্সাম দিতে যেও। সুতরাং এক্সামের আগে ঘুমটা কিন্তু জরুরি। ৯ নাম্বার আমার যে পয়েন্টটা, সেটা হচ্ছে এক্সাম সেন্টারে গিয়ে যখন চেকিং হবে, বিভিন্ন জিনিস হবে, সেই যে জিনিসপত্রগুলো লাগে, তোমার অ্যাডমিট কার্ড, তোমার ছবি, আরো জিনিসপত্র, সেগুলো নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেব। যে তোমাদের কোন জিনিসগুলো এক্সাম রুমে অ্যালাও করে, একবার নোটিফিকেশনটা আসুক, তারপরে আমি বানিয়ে দেব। সেই জিনিসগুলো ধরে কিন্তু অবশ্যই মেইনটেইন করবে। এটা হচ্ছে ৯ নাম্বার পয়েন্ট। কারণ ওখানে গিয়ে যদি দেখো কোনো একটা জিনিস নেই, ওখানে আবার দৌড়াদৌড়ি করো, সেখানে কিন্তু একটুখানি ফিজিক্যালি বা সাইকোলজিক্যালি মেন্টাল ব্রেকডাউন কিন্তু হতে পারে। সেইজন্য কি জিনিস লাগবে অবশ্যই ভালো করে দেখে নিও। আর ১০ নাম্বার যে পয়েন্টটা মানে ৯ নাম্বারের মধ্যে ড্রেস কোডটাও কিন্তু ইনক্লুডেড আছে। এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেব। একটা ভিডিও দেখলে সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ১০ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট, যেটা মেক্সিমাম স্টুডেন্টের ভুল হয়। সেটা হচ্ছে যে এক্সাম রুমে ঢোকার আগে ভালো করে নিজেকে গুছিয়ে নেয় না। টয়লেট করে নেয় না, মুখে হাতে জল দিয়ে নেয় না। সবকিছুই করে তারপর এক্সাম দিতে যাও। আমি আমার একটা মজার ঘটনা বলি। আমি সকাল উঠে গিয়েছিলাম, রাত্রে ভালো করে ঘুম হয়নি। আমাকে এক্সাম সেন্টারে ১.৫ ঘন্টা আগে ঢুকিয়েছিল। আমি এক্সাম সেন্টারে গিয়ে ঘুমিয়েছিলাম ০.৫ ঘন্টা। মানে ওই টেবিলে বা চেয়ারে বসে ০.৫ ঘন্টা ঘুমিয়েছিলাম। ০.৫ ঘন্টা ঘুমিয়ে উঠে যাই, টয়লেট করি, ভালো করে মুখে জল দিই, নিজেকে মেন্টালি একটু প্রিপেয়ার করি, নিজেকে ঠান্ডা হতে বলি, যথেষ্ট জল দিই, জল পান করি, তারপরে এক্সামে এসে বসি এবং এক্সাম দিতে স্টার্ট করি। সুতরাং এই টয়লেট করা, মুখ ধোয়া এগুলো কিন্তু অতি অবশ্যই করবে। আরেকটা জিনিস এক্সামে যে ভুলটা একদমই করবে না সেটা হচ্ছে ওএমআর ফিলিং এ ভুল। অনেকে স্টুডেন্টের সিলেকশন ওএমআর ফিলিং ভুলের জন্য কিন্তু কেটে যায়। ওএমআর ফিলিংটা কিন্তু ঠিকঠাক করবে। ওএমআর ফিলিংটাই কিন্তু মেইন। তুমি ৭২০ পাও, যতই সলভ করে আসুক না কেন, ওএমআর এ যদি না হয় সিলেকশন কিন্তু হবে না। ওএমআর কি করে ফিল করবে এই নিয়ে আমার একটা অলরেডি ভিডিও দেয়া আছে। তাও আমি যদি তোমরা চাও একটা ভিডিও বানিয়ে দেব। কমেন্ট বক্সে জানাবে যে ওএমআর ফিলিং নিয়ে লাগবে কিনা। আর কোনো রিলেটেড যদি ভিডিও লাগে তাহলে বলবে আমাকে। আমি চেষ্টা করব যতটা কম সময়ে তোমাদের টাইম বাঁচিয়ে ভিডিওটা বানাতে পারি, বানানোর চেষ্টা করব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিও। কারণ অনেকটা ইনফরমেশন দিয়েছি আমি। আর কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট বক্সে করো। আর YouTube এর দেখার পরিমাণটা একটুখানি কমিয়ে দাও। তোমার যদি কোনো ভালো ক্রিয়েটর থাকে তাকেই দেখো ৩০ থেকে ৪০ মিনিট। সেটা যে কেউ হতে পারে যার কাছ থেকে তুমি কিছু বেনিফিট পাবে। বাকি একটুখানি তুলনামূলকভাবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। কিছুদিন পর সোশ্যাল মিডিয়া ইউজ করবে। কোনো সমস্যা নেই। স্টে মোটিভেটেড, কিপ স্টাডিং আর নিজেকে ভাবো যে আমার সিলেকশন হবেই। থ্যাংক ইউ অল।